আজকে যেখানে দাঁড়িয়ে আছি দেখুন, এদের কোনো দায়িত্ব নেই। আজকের পোলেরহাট 2 এর কিছু মানুষ ঘর পাচ্ছে না বিভিন্ন টেকনিক্যাল কারণে, সে দায়িত্ব কিন্তু নওশাদ সিদ্দিকীর নয়। তিনি কোনো কথা বলছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? সাধারণ মানুষেরা। আমি তাই ভাঙড়ের মানুষের কাছে শুধু একটা অনুরোধ করব, আগামী দিনে যদি ভাঙড়ের উন্নয়নটা করতে হয়, আমাদের টার্গেট আছে, আমাদের ভাবনা আছে। আমাদের এদিকে এই পোলেরহাট 2 এর 2টো গেটওয়ে আছে, আমাদের ওদিকে বাসন্তী হাইওয়ে বেশ কিছু গেটওয়ে আছে। আপনারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আমরা এই ভাঙড়টাকে একটা ডিমার্কেশন করে আমরা প্রত্যেকটা রাস্তায় একটা করে গেট তৈরি করে ভাঙড়ের মানচিত্রটাকে আরো বেশি আমরা তুলে ধরবো। আপনারা আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে জেতান। ভাঙড়ে একটা অডিটোরিয়াম করার জন্য ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা প্রস্তাব দিয়েছি। সেই অডিটোরিয়াম করার আমাদের চিন্তা ভাবনা আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে অনুমোদন করেছেন এখানে একটা মাইনরিটি ডেভেলপমেন্টের, এখানে যারা বিশেষ করে সংখ্যালঘু ছেলে মেয়েদের কোচিং সেন্টার, ট্রেনিং সেন্টার, তার জন্য ইতিমধ্যে অনুমোদন হয়েছে। তার জন্য ইতিমধ্যে বিএলআর এর কাছে জমি চাওয়া হয়েছে। সেই জমি আইডেন্টি করে বিএলআর সাহেব দেওয়ার পরে এই ভাঙড়ের মাটিতে এই জেলার সবচেয়ে বড় মাইনরিটি কোচিং সেন্টার এই ভাঙড়ের মাটিতে হবে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। আমাদের লক্ষ্য একটাই, আগামী দিনে ভাঙড়ের অলিতে গলিতে পিচের রাস্তা, কংক্রিটের রাস্তা তৈরি করা। আমাদের লক্ষ্য 2, এই এলাকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছানো। আমাদের লক্ষ্য 3, এই এলাকায় যেখানে যেখানে লো ভোল্টেজ আছে সেই লো ভোল্টেজ গুলো কাটিয়ে হাই ভোল্টেজ আমাদের তৈরি করা। আমাদের গোটা ভাঙড় বিধানসভা এলাকায় যে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, যেগুলো প্রতিষ্ঠান আছে, ইনস্টিটিউশন গুলো আছে, তাদেরকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা। বেশ কিছু মাদ্রাসা আছে, বেশ কিছু হাই স্কুল, জুনিয়র হাই স্কুল আছে, আগামী দিনে তাদেরকে পরিকাঠামোগত উন্নয়ন করা। এটাই আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য একটা, এই এলাকায় ইতিমধ্যে আমাদের রাজ্যের পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। এই এলাকায় একটা পুলিশ ট্রেনিং স্কুল, এখানে বিশাল একটা জায়গায়, সেখানে কলকাতা পুলিশ রেসিডেন্সিয়াল জায়গা তৈরি হবে। প্রায় কয়েকশো কোটি টাকা খরচ। ইতিমধ্যে যেখানে ভেস্টেড ল্যান্ড আছে সেটা তারা ইতিমধ্যে আইডেন্টিফাই করতে শুরু করেছে। ভাঙড় কলকাতার কাছে, পাশেই এনকেডিএ, নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি। ইতিমধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে ভাঙড়টাকে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির আওতায় নিয়ে আসা হোক। তার জন্য আমরা একটা প্রস্তাব দিয়েছি। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, আমাদের এই এলাকার ছেলেরা, ধর্মীয় প্রাণ মানুষ যারা আছেন, সমাজকর্মীরা যারা আছেন, তাদেরকে অনুরোধ করব, ভাঙড়ের আগামী দিনের সব ভবিষ্যৎটা অনেকটা উজ্জ্বল। যদি ভাঙড়কে এই বাংলার মধ্যে শীর্ষে নিয়ে যেতে হয়, ওই 4 পয়সার খুদেকে ভোট দিয়ে কোনো লাভ হবে না। আমি তো বলছি, আমি শুনলাম সিপিএমের সঙ্গে একটা জোট করছে। কটা পাচ্ছে প্রার্থী? 31টা। বাংলায় 294টা সিট, যেটা তৃণমূল কংগ্রেস লড়াই করে আর বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করে, একমাত্র ভারতবর্ষের মধ্যে চোখে চোখ যদি কেউ লড়াই করে, একদিকে সাংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একদিকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, এরাই হচ্ছে আজকের বিজেপির বিরুদ্ধে আজকে লড়াই করছে। এটা মাথায় রাখতে হবে। আমি ভাঙড়ের মানুষকে বলি, আমি একটু অবাক হয়ে যাই মাঝে মাঝে যে মানুষ কেন ভোট দেয়। মানুষ ভোট দেয় তার গ্রামে একটা রাস্তা তৈরি হবে, মানুষ ভোট দেয় তার গ্রামে একটা ব্রিজ তৈরি হবে, কালভার্ট তৈরি হবে, মানুষ ভোট দেয় তার স্কুলের 2টো ইনফ্রাস্ট্রাকচারটা ভালো হবে, মানুষ ভোট দেয় সরকারের পরিষেবাগুলো তাদের বাড়িতে পৌঁছাবে। আর ভাঙড়ের কিছু অন্ধভক্ত আছে, যে লোকটি তাকে ভোট দিলেন এত প্রত্যাশা নিয়ে, 5 বছর যে গোটা ভাঙড়ের কোনো কিছু করতে পারেনি, 5 বছর ভাঙড়টাকে পিছিয়ে দিল, 5 বছর ভাঙড়ে বোমের কারখানা তৈরি করলাম। সেদিন যখন আমাদের উপরে বোম চাষ করেছিল, তারপরে যখন আমরা থানায় এফআইআর লিখছি, দেখলাম 2টো বোমের আওয়াজ হলো। যখন আমরা প্রেস কনফারেন্স করছি, তখন দেখলাম একটা বোমের আওয়াজ হলো। আমি অবাক হয়ে গেলাম যে নওশাদ সিদ্দিকীর মতো লোকেরা তাদের সাঙ্গপাঙ্গদের এত ভালো বোমের ট্রেনিং দিয়েছে, তারা সঠিকভাবে সেইভাবে বোমটা সেইভাবে চালু করেছে। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। 1টা বোম, 2টো বোম, 10টা বোম করে লাভ নেই।
যদি ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে গিয়ে যদি আমাদের শেষ জীবনে রক্তবিন্দু দিতে হয় দেব, কিন্তু আমরা শেষ লড়াইটা ভাঙড়ের মাটিতে করব। এটা অন্তত মনে রাখতে হবে, ভাঙড়ের মানুষের স্বার্থে, ভাঙড়ের খেটে খাওয়া মানুষের উন্নয়নের স্বার্থে আমরা এই ভাঙড়ের মাটিতে আমরা লড়াই করতে চাই। আমাদেরকে বলে বহিরাগত, আরে দাঁড়ান, এই দক্ষিণ 24 পরগনার মাটির পবিত্র মাটিতে আমরা জন্মেছি। এই মাটির হাওয়া, বাতাস, পানীয় জল সবকিছুর সঙ্গে আমরা আছি। আমাদের জন্মস্থান হলো এই মাটি। আর হুগলি থেকে এসে এখানে দালালতি করে আমাদেরকে বহিরাগত বলে কিছু দালাল। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা অন্তত ওকে মনে রাখা উচিত। ইফতারের পয়সা পাচ্ছ না, বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিচ্ছ, কোথায় যাচ্ছে? তোমার এই কয়েকটা 10টা-12টা নেতার পকেটে চলে গেল। যে নেতাগুলো সাইকেল চেপে বেড়াতে পারতো না, আজকে তারা 4 চাকার স্করপিও চেপে ঘুরছে। কোথায় পাচ্ছে টাকা? লজ্জা করে না এইসব কথা বলতে? এ তো নাটকবাজি ছাড়া কিছু নয়। টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা, মানুষকে বোকা বানানো একটা শিল্প, দ্বিতীয় শিল্প তৈরি করেছে এই ভাঙড়ের মাটিতে, যেটা গোটায় বাংলাতে পাবেন না। আমি তাই নিশ্চিতভাবে মনে করি, ভাঙড়ের যুব সমাজ, তরুণ সমাজের কাছে অনুরোধ করব, আগামী 29শে মার্চ আমাদের একটা বিশাল বড় মহিলা র্যালি আছে। কাঠালিয়া থেকে সোনপুর পর্যন্ত এই র্যালি হবে। আগামী 1 মার্চ আমাদের একটা মোটরসাইকেল র্যালি আমাদের শুরু হবে ঘটকপুকুর, ওখান থেকে সোনপুর, কাশীপুর হয়ে, পোলেরহাট হয়ে, পাকাপোল হয়ে, হাতিসালা হয়ে, ভোজেরহাট হয়ে এই মিছিল পৌঁছাবে ঘটকপুকুরে। আগামী রবিবার 1 মার্চ ঠিক সকাল 9টায় আমাদের ঘটকপুকুর থেকে এই র্যালি শুরু হবে। আমি প্রত্যেকটা অঞ্চলে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তারা আজ থেকে ফিরে গিয়ে প্রস্তুতি শুরু করবেন। প্রত্যেকটা অঞ্চলে আমরা যেভাবে টার্গেট দেব, সেইভাবে আপনারা র্যালিগুলি সেইভাবে ইতিমধ্যে প্রস্তুতি নেবেন। গত কয়েকদিন আগে আমরা যেদিন র্যালি করি বাসন্তী হাইওয়ে লক্ষাধিক মানুষের, সেদিন আব্বাস সিদ্দিকী একটা আলাকুইল্লাতে জলসা করতে এসেছিল। উনি জলসা করতে করতে বললেন, রমজান মাস পার হয়ে গেলে একটা র্যালি করব। উনি কি জলসা করতে আসেন না আইএসএফ করতে আসেন? আমি বললাম যে সরাসরি একটু আইএসএফ করুন না ভাই। তোমার যদি এতই ইচ্ছা হয়, যদি মনে করেন ভাঙড় কিংবা ক্যানিং দুটো সিট বেছে নিন, 2 ভাই কোনটা থাকবেন, এই দুটো সিটিতে তোমার মুখে ঝামাকালি ঘষে দিয়ে এখান থেকে হারাবো। এটা আজকে চ্যালেঞ্জ করে বলছি, যদি বুকের পাটা থাকে ক্যানিং কিংবা ভাঙড়ে দাঁড়িয়ে যান। আপনি তো অনেক বড় বড় কথা বলেন, মুসলমানদের সম্পর্কে অনেক বাজে বাজে মন্তব্য করেন, হাদিস কোরআনকে অপব্যাখ্যা করেন। আমরা বলতে চাই, জলসাতে গিয়ে ইসলামের কথা বলুন, হাদিসের কথা বলুন, কোরআনের কথা বলুন, কওমের কথা বলুন, শান্তির কথা বলুন, একতার কথা বলুন, ঐক্যের কথা বলুন, ভালোবাসার কথা বলুন। জলসাতে গিয়ে তৃণমূল, বিজেপি, আইএসএফ করবেন না, এটা আমার অনুরোধ। কারণ বাংলার শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, তারা কিন্তু সব বিষয়গুলো উপলব্ধি করছে।